নমস্কার, আমি চৈতি। আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প ধাঁধার উত্তর। বাড়ি হইতে পথটুকু একরকম ছুটিতে ছুটিতে আসিয়া বাসে চড়িয়া জগদীশ নিঃশ্বাস ফেলেন, ধীরে ধীরে দীর্ঘ সময় লইয়া। নিঃশ্বাস ফেলেন অবসাদের নয়, ঔদাস্যের। নিঃশ্বাস ফেলিয়া ভাবেন, আর নয়, আগামী মাস হইতে কাজটা ছাড়িয়া দিয়া তবে আর কথা। এই মাসের এই কয়টা দিন, ব্যাস। ভাবেন নয়, দৃঢ় সংকল্পই করেন মনে মনে। যথেষ্ট হইয়াছে, আর কেন? কাহার জন্যই বা খাটিয়া মরা? তাছাড়া এই বয়সে খাটিয়া খাই কে? বিশ্রামের দাবি তিনি করিতে পারেন। ভুল করিবেন যদি মনে করেন বয়সের ভারে ঝুঁকিয়া পড়া বৃদ্ধ জগদীশ সাবধানে আর ধীরে ধীরে গাড়িতে উঠিয়া নিঃশ্বাস ফেলিতেছেন শ্রান্তিমোচনের, অথবা এই সামান্য পথটুকু দ্রুত তালে অতিক্রম করিয়া আসিতে হাঁপাইতে হইতেছে তাহাকে। শালের খুঁটির মতো মজবুত শরীর জগদীশের। ৭০টি শীত গ্রীষ্ম হিমজল সহিয়াও সোজা আর সতেজ। কাল এই দীর্ঘকালের সাধনাতেও তাহার মেরুদণ্ডে ঘুণ ধরাইতে সক্ষম হয় নাই। ভুল করিবেন যদি মনে করেন আজীবন অবিশ্রান্ত খাটিয়া খাটিয়া মনে আসিয়াছে ক্লান্তি আর বৈরাগ্য। কর্মবিমুখ চিত্ত শেষ জীবনটাই বিশ্রামের জন্য লালায়িত। খাটিবার ইচ্ছা এবং সামর্থ্য তাহার যুবক পুত্রদের অপেক্ষা বেশি বই কম নয়। জনসন অ্যান্ড কোম্পানির ঘানিতে ৮-১০ ঘণ্টা অক্লান্ত ঘুরিয়া আসার পর অবলীলাক্রমে প্রত্যহ ২ মাইল পথ হাঁটিয়া বাড়ি আসেন জগদীশ। আসেন অবশ্য শখের খাতিরেই। পথ খরচার ওই পয়সা কয়টি বাঁচাইয়া সংসারের কোনো মহৎ উপকার সাধিত হইবে এমন দুরাবস্থা জগদীশের নয়। ৫০টি টাকার বিনিময়ে একদা যে দাসত্বের শুরু হইয়াছিল, ৪৯ বৎসরের নিখুঁত কর্মকুশলতা ও নিরীহ বশ্যতার গুণে ক্রমবর্ধমান গতিতে তাহা পদমর্যাদায় ও অর্থগৌরবে বিস্তৃতি লাভ করিয়াছে অনেক দূরে। তা শখের খাতিরে করিতে হয় অনেক কিছু। ৯টা বেলায় জনসন কোম্পানির হাজিরা খাতায় সই দিবার আগেই বাজারে হাজিরা দিতে হয় প্রত্যহ। প্রত্যেকটি জিনিস নিজের হাতে নাড়িয়া চাড়িয়া বাছিয়া বাছিয়া কেনা এক দুর্দান্ত শখ। তাহারও আগে ছোট ছোট নাতি নাতনিগুলিকে লইয়া পার্কে চড়াইয়া আনা আর এক শখের কাজ। আলস্য জগদীশের কোনোখানেই নাই, না শরীরে না মনে। মনে করিতে পারেন বৃদ্ধ জগদীশের অর্থোপার্জনের দায়িত্ব আর প্রয়োজন মিটিয়াছে। কৃতিপুত্রদের ভরসায় অনায়াসেই ত্যাগ করিতে পারেন প্রতি ৩০টি দিন অন্তর গোছা কতক করিয়া নোটের মায়া। মনে করিলে ভুলই করিবেন, কারণ ৫টি পুত্র জগদীশের কৃতবিদ্য বটে, তবে কৃতি কেহই নহে। লোকের কাছে বলিতে মুখোজ্জ্বল, বাহির হইতে শুনিতেও ভালো। বড় ছেলে ওকালতি করে, মেজ ডাক্তার, সেজ সাবানের ফ্যাক্টরি খুলিয়াছে, এবং আর ছোট যে দিক হইতে যতগুলা পাশ করা সম্ভব সবগুলা করিয়া রাখিয়া একজন খবরের কাগজে প্রবন্ধ লিখিতেছে ও একজন অ্যাস্ট্রোলজি শিখিতেছে। ওই পর্যন্ত। বিশাল সংসারটা কিন্তু খাড়া হইয়া আছে এই শালের খুঁটির ঠেকই। চাকুরি ছাড়িয়া দিবার সাধু সংকল্প জগদীশের সংসারের উপর অভিমানে ও রাগে। জব্দ করিয়া দিবেন জগদীশ সকলকে। আশ্চর্য কাণ্ড! অথর্ব অনর বসিয়া খাওয়া বাপ নয় যে সংসারের বাড়তি আবর্জনায় সামিল হইয়া থাকিবে। এখনো ছেলেদের ট্রামবাসের ভাড়ার জন্য বাপের কাছে হাত পাতিতে হয়। তবু জগদীশ মর্মাহত হইয়া দেখেন বাপের উপর যেন উহাদের স্পষ্ট অবজ্ঞা। কথা কয় বাঁকাইয়া, হাসে বিদ্রূপের ভঙ্গিতে। অর্ধেক সময় উহাদের হাসি কথার অর্থই বোধগম্য হয় না। আত্মজ বলিয়া, একান্ত আপন বলিয়া চিনিবার জো নাই। কে যেন উহারা, কোথা হইতে আসিয়াছে পরিণত বয়স ও মান লইয়া, আপনাদের বিদ্যা বুদ্ধির অহংকারে স্ফীত হইয়া আসিয়াছে, এবং দয়া করিয়া যে জগদীশের বাড়িতে রহিয়া ২ বেলা অন্ন গ্রহণ করিতেছে, সেও শুধু তাহাকে কৃতার্থ করিতে,
এমনই তর ভাবখানা উহাদের। ডাকিলে সাড়া দেয় না, কথা কহিলে উত্তরে দেয় বিরক্তিপূর্ণ। তাহাদের জন্য উদ্বেগ প্রকাশ করিলে চটিয়া ওঠে, উপদেশের উত্তরে চোখ গরম করিয়া কড়া কথা শুনাইয়া দেয়, যেন উহাদের কথায় কথা কহা জগদীশের অনধিকার চর্চা, ধৃষ্টতা। অপমানিত জগদীশের চোখে জল আসিয়া পড়ে, তবু ছাটিয়া ফেলিতে পারেন কই তাহাদের ভালো মন্দ সুখ দুঃখের চিন্তা। বার্ধক্যের চিহ্ন শুধু এইখানেই ধরা পড়ে, কথার মূল্য যেখানে কানা কড়াও নয় সেখানেও কথা কহা চাই। মতামতের তোয়াক্কা কেহ না রাখিলেও জাহির করিতে হইবে। মেয়েকে কলেজে পড়ানোর দারুণ অনিচ্ছা জগদীশের, ছেলেদের ইচ্ছার কাছে হার মানিল। বুড়োধারী মেয়ে ভাইদের প্রশ্রয়ে আহ্লাদে আটখানা হইয়া জগদীশের মুখের উপরে দিয়া কলেজে পড়িতে যাইতেছে। কিন্তু কেন? প্রতিনিয়ত জগদীশ আপনাকে আপনি প্রশ্ন করিয়া করিয়া ক্ষতবিক্ষত হইতে থাকেন। কেন তাহার মূল্য কমিয়া গেল? কবে কোন সূত্রে? কেমন করিয়া হারাইয়া গেল মান সম্ভ্রম প্রতিপত্তি? মূর্খ বলিয়াই কি এত অবহেলা? কিন্তু জগদীশের বিদ্যা বুদ্ধির অল্পতায় উহাদের ক্ষতি হইয়াছে কিছু? কি ত্রুটি করিয়াছেন তাহার পিতৃকর্তব্যের, যে শিক্ষার অহংকারে তাহাকে তুচ্ছ করিতেছে? তাহার রসদ যোগাইল কে? শুধু ছেলেরা বলিয়া নয়, অনেক চিন্তা মনের ভিতর পাক দিতে থাকে জগদীশের। মেয়েরা বউরা পর্যন্ত এখন আর আগের মতো তাহার সুখ সুবিধার জন্য তস্ত্র সন্ত্রস্ত নয়, ঢল নামিয়াছে অন্যদিকে। কেবলমাত্র জগদীশের জন্যই ৯টার মধ্যে অফিসের ভাতের দরকার হয়, সেও এক প্রকার অপরাধের সামিল। গৃহিণীর কথা বাদ দেওয়াই ভালো, সে আর বলিয়া কাজ নাই। বাড়িতে একটা ভালো মন্দ জিনিস আসিলে তিনি চাকর বাকরদের জন্য পর্যন্ত টুকিয়া টুকিয়া ভাগ করেন, মনে থাকে না শুধু কর্তার কথা। এই তো সেদিনের ল্যাংড়া আমগুলা, অসময়ের জিনিস, চড়া দাম দিয়া বাছিয়া বাছিয়া কেনা। সকালে তাড়াতাড়িতে তো খাইবার সময় নয়, রাত্রে আহারে বসিয়া খোঁজ করিতেই গৃহিণী অম্লান বদনে জবাব দিলেন, সে আবার এখনো বসে আছে, ও বেলায় উঠে গেছে। দোষ জগদীশের, অথবা তাহার বয়সের। বার্ধক্য না ধরুক, তবু বয়স হইলে এটা সেটা খাইবার ইচ্ছাটা একটু বাড়ে বই কি। চুপ করিয়া যাওয়ার বদলে জগদীশ সক্ষোভ বিস্ময় প্রকাশ করিয়া বলেন, ৮-৮টা বড় বড় আম সব উঠে গেল, কে খেলো এত? আহ! গৃহিণী কি ঝংকারটাই দিলেন সেদিন। বড় হচ্ছ না বুদ্ধিশুদ্ধির মাথা খাচ্ছ? ৫টা ছেলেপুলের ঘরে ও কটা আবার কতক্ষণের? তাই কি বাছারা প্রাণ ভরে খেতে পেয়েছে? কুটি কুটি ভাগ করতে করতে আধখানা বই আস্ত কুলায় না। তোমার যেন বয়স হয়ে ইয়ে বাড়ছে দিন দিন। নিতান্তই নাকি দৃষ্টিকটু আর কেলেঙ্কারি কাণ্ড হয়, তাই ভাত ফেলিয়া উঠিতে পারেন না জগদীশ। কিন্তু আহার্য বস্তু গলা দিয়া নামিতে চাহে না। গত জীবনটা কি স্বপ্ন? খাইবার জন্য সাধ্য সাধনা করিয়া মাথার দিব্য দিত অন্য কেহ। পরে অবশ্য গৃহিণী একসময় বুঝাইয়া দিতে আসিয়াছিলেন, বলিয়াছিলেন, কি করি বলো, স্পষ্ট দেখলাম। তোমার কথা শুনে মেজ বৌমা মুখ টিপে হেসে সরে গেলেন। আমারও কেমন মেজাজটা গেল চড়ে। এতখানি বয়সে হাড় ভাঙা খাটুনি খাটছ দিন রাত্রির, এখন একটু যত্ন আত্তি ভালো মন্দ খাওয়া দাওয়ার দরকার বুঝি নাকি? কিন্তু ছোট লোকের মেয়েরা তো হুঁশ করবেই না, আমি করতে গেলে উল্টে উপহাসি। কলিতে সবই উল্টো কি না? খুদে খুদে বউ সব এখনই আমার নাকের সামনে ২৪ ঘন্টা বরেদের হাতে হাতে মুখে মুখে ঘুরছেন, অথচ। আরো বিস্তর কথা গৃহিণী বলিয়া থাকিবেন, জগদীশ কান দিবার প্রয়োজন বিবেচনা করেন নাই। ক্রোধে সর্বশরীর জ্বলিতেছিল তাহার। সব বেটা বেটিদের জব্দ করে ছাড়ব। জগদীশ ভাবেন, কাহার দৌলতে এত নবাবী একবার খেয়াল হয় না? গলায় পড়া শ্বশুর হইলে বোধ করি গলা ধাক্কা দিত। মরিয়া হইয়া একদিন স্বাদ মিটাইয়া উচিত কথা শুনাইয়া দিবার স্বাদ হয়, কিন্তু উহাদের মুখোমুখি দাঁড়াইলেই যেন সাহস লোপ পায়।
রুদ্ধ আক্রোশের প্রতিক্রিয়াস্বরূপ চাকরি ছাড়িয়া দিবার সাধু সংকল্প করেন জগদীশ। প্রত্যহ 2 বেলা করেন যতক্ষণ বাড়িতে। জনসন কোম্পানির চৌকাঠ ডিঙাইলেই প্রতিজ্ঞা আপনি শিথিল হইয়া আসে। অস্পষ্ট হইয়া আসে স্ত্রী, পুত্র, ঘর সংসার। কোম্পানির বড়বাবু ছাড়া তাহার যে আর কোনো সত্তা আছে তাহা স্মৃতি হইতে বিলুপ্ত হইয়া যায়। নিভিয়া যায় মনের জ্বালা। দেখেন, কোথাও কিছুই তো ব্যতিক্রম ঘটে নাই। এখনো ত্রস্ত কেরানিকুল ঘাড় হেঁট করিয়া আসিয়া দাঁড়াই। সাহেবরা পর্যন্ত পরামর্শ চাই। আগামী মাস সুদূর অনিশ্চয়ে গড়াইয়া পড়ে। চাকুরি ছাড়িয়া দেওয়া আর হয় না। মনটা আবার হালকা থাকে। ভারী ভালো লাগে ছোট ছোট শিশুগুলিকে লইয়া খেলা দিতে, আদর করিতে। মনে পড়িয়া যায় আপনার ছেলেদের শৈশবকাল। অবিকল বাচ্চুর মতো দেখিতেছিল বিনয়। রং, গড়ন, মুখ। মন্টুর চেহারায় আদল আসে বিজয়ের। অকস্মাৎ নূতন করিয়া বাৎসল্য রসে মন ভরিয়া ওঠে। 5টি ভাই একত্রে আহারে বসে। মুখ দেখিলে বুক জুড়াইয়া যায়। স্নেহবিগলিত জগদীশ ব্যস্ত হইয়া বলেন, ও কি হলো বিনয়, এখনই খাওয়া হয়ে গেল তোমার? কখানাই বা খেলে? ঠাকুর, বড় দাদাবাবুকে আর 2খানা লুচি দিয়ে যাও, গরম দেখে এনো। বিনয় প্রতিবাদ করে না, শুধু ঠাকুরের পানে চাহিয়া ভ্রু কুঞ্চিত করে। লেখাপড়া শিখিয়াছে বিস্তর, বুদ্ধিবৃত্তি স্থূল নয়। গুরুজনের মান বাঁচাইয়া অপমান করিবার আর্ট উহাদের আয়ত্ত। আহত হন জগদীশ, কিন্তু প্রকাশ করেন না। ঠাকুরকে তাড়া দিয়া বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন ঠাকুর? পাতে ফেলে দাও না। কেমন সব ফ্যাশন হয়েছে যে তোমাদের, কম খাওয়া। আরে এই তো খাবার বয়স। তোমাদের বয়সে আমরা 10-12 গন্ডা লুচি হাসতে হাসতে খেয়েছি। সে হয়তো আপনি এখনো পারেন, তাই বলে সেটা এমন কিছু বাহাদুরি নয় যে সকলকেই পারতে হবে। বলিয়া জলের গ্লাসে হাত ডুবাইয়া উঠিয়া পড়ে বিনয়। গরম লুচি 2খানা পাতে ফেলিয়া অবাক হইয়া তাকাইয়া থাকেন জগদীশ, খাইতে ভুলিয়া। উদ্যত ফনা সর্প লইয়া ঘর করা কি এর চাইতে বেশি কঠিন? সর্বদা যাহারা ছোবল মারিবার জন্য উদগ্রীব। কথাটা অবশ্য মিথ্যা নয়। এখনো জগদীশ খাইতে দাইতে ভালোই পারেন। জোয়ান ছেলেদের সঙ্গে খাইতে বসিয়া অনেক সময় লজ্জায় পড়িতে হয় তাহার জন্য। অল্পাহার যেন এখনকার এক ফ্যাশনে দাঁড়াইয়াছে। মোটা হইয়া পড়িবার ভয়ে ভাবিয়া ভাবিয়াই শুকাইয়া উঠে বেচারারা। ডাক্তার বিমল যখন তখন অধিক ভোজনের অপকারিতা লইয়া বক্তৃতা দিয়া বেড়াই। অসুখ করিতেই জানে না জগদীশের। তবু সেদিন সামান্য কি পেটের গোলমালের ছুতাই অনায়াসে মুখের উপর বলিয়া বসিল, অসুখ করা বিচিত্র কি, বুঝে সমঝে খাওয়া দাওয়া তো করবেন না। কি বলবো বলুন? অথচ বুঝিয়া সমঝাইয়া চলিয়াও বাবুদের 2 বেলা ইসবগুল আর পাতিলেবুর প্রয়োজন হয়। কিন্তু ওসব যুক্তিতর্কে কান দিবার ফুরসত কাহার আছে? হঠাৎ প্রত্যেকেই চমকাইয়া উঠে বিজয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বরে, ঠাকুর, আবার আমাকে 1 গাদা আলু দিয়েছ? সরিয়ে নিয়ে যাও বাটি। কতদিন বলেছি আমায় আলু বাদ দিয়ে তরকারি দেবে। আলু বাদ দিয়া আলুর দম দেওয়া কতদূর সম্ভব ঠাকুর বেচারা বোধ করি তাহারই উত্তর খুঁজিতে থাকে। জিনিসটা জগদীশের বিশেষ প্রিয়। মৃদুস্বরে বলেন, দিয়ে ফেলেছে, আজকের মতন খেয়ে নাও। ভালো হয়েছে রান্নাটা, ফেলা যাবে? ফেলা যাবার ভয়ে খেয়ে ফেলতে হবে? পেটটা কি ডাস্টবিন? বলিয়া বিরক্ত বিজয় বাটিটা বাম হাতের উল্টা পিঠ দিয়া ঠেলিয়া দেয় খানিক দূর। নিয়ে যাও ঠাকুর, এটো হয়নি। বসে বসে কতগুলো আলু খেতে হবে, কোনো মানে হয় না। জগদীশ আর কথা খুঁজিয়া পান না এবং অন্য কোনো কাজের অভাবে অন্যমনস্কভাবে এমন একটা কাজ করিতে থাকেন যাহার কোনো মানে হয় না। বসিয়া বসিয়া কতকগুলো আলুই খাইতে থাকেন বোকার মতো। কারণ ঠাকুরটা আলুর দমের বাটির আর কোনো সদ্গতি খুঁজিয়া না পাইয়া তাহারই পাতের গোড়ায় বসাইয়া দিয়া গিয়াছে, বাবুর প্রিয় বস্তু বলিয়া। সকালবেলা পার্ক ফেরত আসিয়া বসিতেই গৃহিণী আসিয়া কহিলেন, দেখো বাজারে আজ আর যেও না,
খেতুর শ্বশুরবাড়ি থেকে বড় বড় ইলিশ দিয়ে গেল 2টো, আনাজপাতিও রয়েছে 4টি। মনের জন্য শরীরটাতেও তেমন জুত ছিল না। গায়ের জামা খুলিয়া খাটের উপর বসিয়া পড়িয়া আলস্য ত্যাগ করিতে করিতে জগদীশ উত্তর দেন, যাকগে, ভালোই হয়েছে, আমারও বেরুতে ইচ্ছে হচ্ছিল না, বেলাও হয়ে গেছে। নিচে যাচ্ছ? নান্টুকে বলো তো একখানা খবরের কাগজ দিয়ে যেতে। গৃহিণী থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলেন, খবরের কাগজ? সে তো আর নেয় না, বন্ধ করে দিয়েছে। নেয় না কি আবার? 2খানা করে কাগজ আসে বাড়িতে, দেখতে পাই। আজ তো বটে। গৃহিণী স্বরে নামাইয়া এদিক ওদিক চাহিয়া বলেন, কি না কি বলেছ তুমি খবরের কাগজের কথা? তাই অভিমান করে ছেড়ে দিয়েছে। কি বলিয়াছেন জগদীশ? কাগজের কথা? আকাশ হইতে পড়িতে হয় যে। আমি আবার কখন কি বললাম? বলবার হুকুম আছে আমার কিছু? জানি নে বাবু, বৌমারা কি যেন বলা বলি করছিল। 2খানা করে কাগজ নেয় বলে কি খোঁটা দিয়েছ তুমি? ছেলেপুলের বয়স হলে একটু সমীহ করে কথা কওয়াই উচিত। কি আশ্চর্য! বলে কি ইহারা? খোঁটা দেওয়ার মানে কি? অপরাধের মধ্যে সেদিন বলিয়াছিলেন, হ্যাঁ রে, কাগজগুলো ভাঁজ শুদ্ধ অমনি ঝাড়ুর আগায় যায়, পড়িস কই? বিদ্রূপ হাস্যে উত্তরে দিয়েছিল বিভাস, কেন, হেয়ার অয়েলের অ্যাডভার্টিজমেন্টগুলো পর্যন্ত পড়ে দাম উসুল করে নিতে হবে? সুবিধা মতো উত্তরের অভাবেই বোধ করি জগদীশ আমতা আমতা করিয়া বলিয়া ফেলিয়াছিলেন, তা নয়, সে কথা হচ্ছে না। পড়বার সময় নেই, 2খানা করে নেবার দরকার কি, তাই বলছি। এই তো কথা। ইহাকে যদি খোঁটা দেওয়া বলে, মুখ সেলাই করিয়া ফেলাই উচিত জগদীশের। কথা কহিলেই দোষের দাঁড়ায় যখন। ছেলেদের বয়স হইলে সমীহ করিয়া চলা উচিত, উচিত নাই শুধু বাপের বেলায়। আর একদিন অমনি অযথা ফ্যান ঘুরানোর কথায় কি যেন বলিতে গিয়া কি বিপদ! বড় বৌমা চাকরে ডাকিয়া পাখার ব্লেডই খুলিয়া রাখিলেন। হঠাৎ জগদীশ মেজাজের ওজন হারাইয়া চিৎকার করিয়া উঠেন, বটে, সমীহ করে চলতে হবে। কেন শুনি? বলি পেটের ছেলে না জ্ঞাতি শত্রু সব? মন থেকে বিষ তুলে বদনাম দিচ্ছে শুধু শুধু। কি আমি বলেছি কবে? রাসটাস পাশ করে বিদ্যে হয়েছে অনেক, একটা বুড়োর মাথায় কাঁঠাল ভেঙে চলছে তা হুঁশ নেই। এতটুকু 19-20-এ 16 আনা রাগ। কেন আমি তোয়াক্কা করব ওদের? জব্দ করে দিতে পারি, তা জানো? গৃহিণী সদ্য কাঁচা কাপড়ের সুচিতা ভুলিয়া কর্তার মুখে হাত চাপা দিয়া বলেন, চুপ চুপ, সর্বনাশ, করো কি? রোষে ক্ষোভে কাঁদো কাঁদো হইয়া যান জগদীশ। মুখ সরাইয়া ভাঙা গলায় বলেন, কেবল চুপ চুপ? কি চোরদায় ধরা পড়েছি আমি? বসে খাচ্ছি কারোর ঘাড়ে পড়া হয়ে? গৃহিণী বিষণ্ণভাবে বলেন, বসে খাও না, সেই তো জ্বালা। বসে খাওয়ারই তো কথা। ভগবানের উল্টো বিচার। তুমি এখনো মুখে রক্ত তুলে খাটছ, আর জোয়ান জোয়ান ছেলে ওরা মুখ্য নয়, বদমাইশ নয়, গাড়ি গাড়ি বিদ্যে করে বসে খাচ্ছে। সেই ঘেন্নায় বাছাদের মনের ভেতর আগুন জ্বলছে। মা আমি, বুঝি তো সব। সেদিন বিয়ের কথা তুলতে বিজু বললে, আমরা তো তোমাদের ঘাড়ে পড়া বিধবা মেয়ে, বিয়ে আবার কি? যে চালে মানুষ হয়ে এসেছে তাই চলছে বটে, কিন্তু মনে কি ওদের সুখ আছে এক তিল? তাতেই খরচপত্তরের কথা এতটুকু তুললেই ওদের গায়ে লাগে, অপমান হয়। বাজারও এমনই হতচ্ছাড়া পড়েছে। তুমি একটা মোটে পাশ করে দিন কিনে নিয়েছিলে, আর ওরা এই এত পাশ করে ঠাই ঠাই বসে আছে। বাক্যহারা জগদীশ স্তব্ধ হইয়া বসিয়া থাকেন। যে প্রশ্ন অবিশ্রাম তাহাকে বিদ্ধ করিতে থাকে, এতদিনে যেন তাহার উত্তর মিলিয়াছে। কারণ মিলিয়াছে দুর্বোধ্য ব্যবহারের। অক্ষমতার লজ্জা যাহারা খায় তাহাকেই ছোবল মারিতে শিখায়। গৃহিণী বুঝিয়াছেন কতকটা, তবু কিছু হয়তো বাকি আছে। শুধু কি আত্মধিক্কার? উহারি ভিতর লুকাইয়া নাই কি চাপা ঈর্ষা পিতার উপর? শুনছিলেন আশাপূর্ণা দেবীর ধাঁধার উত্তর। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।